আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। রাশিয়ার ৫৭ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করল ইউক্রেন। জানিয়ে দেব ভারত নিজেই কি তার মহারাজাদের ডুবিয়েছিল। পরমাণু হুমকি জারি রেখে প্রতিরোধের ধারণা মূর্খতা, গুতেরেস বললেন আবারও বাড়ছে পারমাণবিক যুদ্ধের দামামা। এদিকে দাঙ্গা কবলিত নুহতে মুসলমানদের বিরুদ্ধে বুলডোজার দিয়ে প্রতিশোধ। সর্বশেষ জানিয়ে দেব গুরুগ্রামে মুসলিমদের সামাজিক ও অর্থনৈতিক বয়কটের ডাক হিন্দুত্ববাদীদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রাশিয়ার ৫৭ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করল ইউক্রেন। ইউক্রেনের ভূখণ্ডে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। এ সময় ৫৭টি রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রাম একটি বিবৃতি দিয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত রুশ বাহিনী আকাশ ও সমুদ্র ভিত্তিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি ইরানি ড্রোনও ব্যবহার করছে দেশটি। বিবৃতিতে দাবি করা হয়, রাশিয়া প্রথম দফায় যেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তার মধ্যে ১২টি ভূপাতিত করা হয়েছে। দ্বিতীয় দফায় তারা দক্ষিণ পূর্ব দিক থেকে আক্রমণ অব্যাহত রাখে। কিয়েভের দাবি, মোট ২৭টি ড্রোন, ৫টি ক্ষেপণাস্ত্র এবং ১৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তারা। এদিকে রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেভা দেশটিকে আরও সামরিক এবং রাজনৈতিক সমর্থন দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে রুশ কর্তৃপক্ষ এখনও কিয়েভের এই দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। অন্যদিকে যুদ্ধ চলমান থাকা ইউক্রেনের দাবির স্বাধীনভাবে যাচাই করা কঠিন। ভারত নিজেই কি তার মহারাজাদের ডুবিয়েছিল? ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর দেশটির প্রায় অর্ধেক ভূমি ছিল বিভিন্ন মহারাজাদের শাসিত রাজ্যের অন্তর্গত। তখন এমন প্রিন্সের সংখ্যা ছিল ৫৬২ জন। ঔপনিবেশিক ব্রিটিশ শাসকদের সঙ্গে মিত্রতার বিনিময়ে তারা নিজ নিজ এলাকায় ভোগ করতেন প্রায় একচ্ছত্র ক্ষমতা। ভারতের মোট জনসংখ্যার ১/৩ ছিল তাদের শাসনাধীন। তবে স্বাধীনতার পর তাদের পক্ষে কেন গণতান্ত্রিক ভারতের অবকাঠামোর ভেতর টিকে থাকা সম্ভব হয়নি, সে এক বিচিত্র কাহিনী। ভারতের মহারাজারা বাস করতেন রূপকথার গল্পের মতো বিলাসবহুল প্রাসাদে। তাদের ছিল অপরিমিত ঐশ্বর্য, হীরা আর মূল্যবান পাথরের সংগ্রহ, ছিল রোলস রয়েস গাড়ির বহর। তারা ভ্রমণ করতেন বিশেষ ট্রেনে। রাজধানীতে দিল্লিতে এলে তাদের স্বাগত জানানো হতো তোপধ্বনি করে। তারা ছিলেন তাদের প্রজাদের দণ্ডমুণ্ডের কর্তা। তাদের প্রতিটি প্রয়োজন মেটাতে ছিল হাজার হাজার ভৃত্য অনুচর কর্মচারীর দল। ১৯৪৭ সালে ভারত যখন স্বাধীন হয় তখন দেশটির প্রায় অর্ধেক ভূমি ছিল এই প্রিন্সদের দখলে, আর তারা শাসন করতেন প্রায় ১/৩ ভারতীয়কে। তারা ছিলেন ব্রিটেনের সবচেয়ে বিশ্বস্ত মিত্র। তারা ছিলেন প্রায় ধরা ছোঁয়ার বাইরে। শুধু চরম গুরুতর কোনো অপরাধ করলে এদের তিরস্কার করা হতো বা অতি বিরল ক্ষেত্রে ক্ষমতাচ্যুত করা হতো। কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের অবসানের পর সবচাইতে বড় ক্ষতির শিকার হয়েছিলেন এরাই। ভারতের স্বাধীনতার প্রায় ৭৫ বছর পর তাদের মধ্যে যারা সবচেয়ে ধনশালী ও রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন, তারা ছাড়া বাকি সবাই যাপন করছেন সাধারণ জীবন। এই প্রিন্সরা নিজেদের মধ্যে অনৈক্য ও নানা ভ্রান্ত ধারণার করুণ শিকারে পরিণত হয়েছিলেন। শুধু তাই নয় যে শক্তিকে তারা সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন, তারাই তাদেরকে ডুবিয়েছিল। এই শাসকরা হয়তো তাদের নিজেদের রক্ষা করতে পারতেন এবং স্বাধীন গণতান্ত্রিক ভারতের ভেতরই টিকে থাকতে পারতেন যদি তারা নিজেরা আরো বেশি গণতান্ত্রিক হতেন। কিন্তু ব্রিটিশ কর্মকর্তারা এসব সংস্কারের জন্য তাদের উপর চাপ প্রয়োগ করলে তারা খুব জোরালো ছিল না। ফলে এই প্রিন্সরা বাস করছিলেন এক ভ্রান্ত নিরাপত্তা বোধের মধ্যে। লর্ড মাউন্টব্যাটেন যখন ভারতের শেষ ভাইসরয় হলেন, এই মহারাজারা ভেবেছিলেন যে ইনি হবেন তাদের ত্রাতা। কিন্তু কারণ মাউন্টব্যাটেন নিজে যেহেতু একজন অভিজাততন্ত্রের লোক, তাই তিনি নিশ্চয়ই এই প্রিন্সদের জাতীয়তাবাদী নেকড়েদের মুখে ছুঁড়ে ফেলে দেবেন না। কিন্তু উপমহাদেশের বাস্তবতা সম্পর্কে মাউন্টব্যাটেনের জানা বোঝা ছিল খুবই সীমিত। এদেশের রাজ্যগুলো বিষয়ে কি করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে তিনি অনেক দেরি করেছিলেন। তাছাড়া তার দিক থেকে দুই ধরনের বার্তা আসছিল। একদিকে তিনি বলেছিলেন যে ব্রিটেন এসব দেশীয় রাজ্যের সঙ্গে যে চুক্তি করেছিল তা তিনি কখনো ছুঁড়ে দেবেন না, তাদেরকে ভারত বা পাকিস্তানের কোনোটিতেই যোগ দিতে বাধ্য করবেন না। কিন্তু আবার আরেক দিক দিয়ে তিনি ইন্ডিয়ার অফিসের
কর্মকর্তাদের আড়ালে রেখে প্রিন্সদের কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় তার সব চেষ্টাই করে যাচ্ছিলেন। ভারতের জাতীয়তাবাদীরা কখনোই এই প্রিন্সদের পছন্দ করতেন না। বিশেষ করে জওহরলাল নেহরু, যিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি কখনোই এদের অস্তিত্ব মেনে নিতে পারেননি। তিনি এসব দেশীয় রাজ্য বর্ণনা করেছেন প্রতিক্রিয়াশীল, অপদার্থ এবং অপ্রতিহত স্বৈরাচারী ক্ষমতার গহ্বর হিসেবে, যে ক্ষমতার প্রয়োগকারী কিছু ক্ষেত্রে ছিল হিংস্র ও নিম্ন স্তরের ব্যক্তি। এই প্রিন্সদের সঙ্গে চূড়ান্ত দেন দরবার করেছিলেন কংগ্রেস পার্টির নেতা এবং রাজ্য বিষয়ক মন্ত্রী বল্লভভাই প্যাটেল। এদের বিষয়ে তার মনোভাব অবশ্য নেহরুর মতো অতটা খারাপ ছিল না, কিন্তু বল্লভভাই প্যাটেল এই বদ্ধমূল ধারণা ছিল যে ভারতকে যদি ভৌগোলিক এবং রাজনৈতিকভাবে একটি কার্যকর রাষ্ট্র হতে হয় তাহলে এসব দেশীয় রাজ্যগুলোকে তার অংশই হতেই হবে। তার কথা ছিল এই লক্ষ্য থেকে কোনো রকম বিচ্যুতি ঘটলে তা ভারতের হৃৎপিণ্ডে ছুরিকাঘাতের শামিল হবে। পরমাণু হুমকি জারি রেখে প্রতিরোধের ধারণা মূর্খতা, আবারও বাড়ছে পারমাণবিক যুদ্ধের দামামা, বললেন গুতেরেস। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলার ৭৮তম বার্ষিকী পালন করছে জাপান। রোববার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শহরটির মেয়র পারমাণবিক অস্ত্র বিলুপ্তির আহ্বান জানান। এর সঙ্গে ধনী দেশগুলোর জোট G7 এর পারমাণবিক প্রতিরোধের ধারণাকে মূর্খতা বলে অভিহিত করেছেন। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেখিয়ে যাচ্ছে রাশিয়া। এমনই এক সময় বিশ্বের প্রথম পারমাণবিক হামলার শিকারদের স্মরণ করা হচ্ছে। সম্প্রতি পারমাণবিক বোমা নির্মাতা বায়োপিক ওপেনহাইমার মুক্তি পেয়েছে। হলিউডের এ সিনেমায় পারমাণবিক বোমা তৈরির ঘটনাবলী বর্ণিত হয়েছে, যা এরই মধ্যে বক্স অফিসের মর্যাদা পেয়েছে। তবে হিরোশিমা ও নাগাসাকির ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের উপেক্ষার জন্য সিনেমাটির বিরুদ্ধে সমালোচনা এসেছে। ওপেনহাইমার জাপানে এখনো মুক্তি না পেলেও একই দিনে বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে আরেক হলিউড সিনেমা বার্মি। এ সিনেমায় জাপানি পরিবেশক বারবেনহেইমার মিমের সঙ্গে যুক্ত হলে বিতর্ক ছড়িয়ে পড়ে দেশটিতে। গত মে মাসে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা নিজ নির্বাচনী এলাকায় এ পশ্চিমাঞ্চলীয় শহর G7 শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিলেন, যেখানে নেতারা নিরস্ত্রীকরণ অর্জনে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করে একটি বিবৃতি জারি করেন। বোমা ফেলার সময়টি স্মরণ করে আজ সকাল 8:30টায় হিরোশিমায় শান্তির ঘণ্টা বেজে ওঠে। এক স্মারক অনুষ্ঠানে প্রায় 50,000 মানুষ অংশ নেন। এর মধ্যে যুদ্ধে বেঁচে যাওয়া প্রবীণরাও ছিলেন। অপর এক খবরে বলা হয়, জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তার বার্তায় বলেছিলেন, কিছু দেশ পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে বলে এখন আবারও পারমাণবিক যুদ্ধের ছায়া দেখা দিয়েছে। পরমাণু যুদ্ধের দামামা আবারও বাড়ছে। অবিশ্বাস ও বিভাজন বাড়ছে। স্নায়ুযুদ্ধের কারণে যে পারমাণবিক ছায়া নেমে এসেছিল তা আবার ফুটে উঠেছে এবং কিছু দেশ আবারও বেপরোয়াভাবে পারমাণবিক সেবারকে ধাক্কা দিচ্ছে, এই সরঞ্জামগুলি ব্যবহার করার হুমকি দিচ্ছে। ধ্বংসের কথা বলছে। হিরোশিমা পারমাণবিক বোমা হামলার ৭৮তম বার্ষিকীতে হিরোশিমার শান্তি স্মৃতিসৌধে একটি স্মারক অনুষ্ঠানের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং নিরস্ত্রীকরণ বিষয়ক উচ্চ প্রতিনিধি ইজুমি নাকামিৎসু তার ভাষণে বলেছেন, দাঙ্গা কবলিত নুহতে মুসলমানদের বিরুদ্ধে বুলডোজার দিয়ে প্রতিশোধ। ভারতের হরিয়ানায় দাঙ্গা বিধ্বস্ত নুহতে প্রশাসন আজ নিয়ে টানা 4 দিন ধরে বুলডোজার দিয়ে মুসলমানদের বহু বাড়িঘর ও দোকানপাট ভেঙে দিচ্ছে। সরকার যদিও দাবি করেছে এর সঙ্গে সাম্প্রতিক দাঙ্গার কোনো সম্পর্ক নেই, তবে ঘটনা হলো বেছে বেছে তাদেরই দোকানপাট ভাঙা হচ্ছে যারা ওই সহিংসতায় জড়িত ছিল। যেমন রবিবার সকালে নুহতে সাহারা ফ্যামিলি হোটেল নামে একটি মুসলিম মালিকানাধীন 4তলা হোটেল ভবন বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গত সোমবার নুহতের সহিংসতার দিন ওই হোটেলে ভবনের ছাদ থেকে বিশ্ব হিন্দু পরিষদের ধর্মীয় শোভাযাত্রায় পাথর ও ইট ছোড়া